সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বিএনপি সরকারের নতুন সেতু ও সড়ক মন্ত্রী রবিউল তিনি একটি কথা বলেছেন, সেটি হলো অর্থাৎ তিনি সড়কে কোনটা চাঁদা আর কোনটা চাঁদাবাজি এর নতুন একটি সংজ্ঞা দিয়েছেন এবং এই সংজ্ঞার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এরকম একটি প্রেক্ষাপটে আজকে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সড়কে চাঁদাবাজি নিয়ে, এবং সেখানে বলছে যে দৈনিক প্রায় 100 কোটি টাকা, অর্থাৎ একদিনে 100 কোটি টাকা চাঁদা কালেকশন করা হয়। আর সড়ক যে শ্রমিক ফেডারেশন সভাপতি রয়েছে তিনি একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে এই চাঁদা নেওয়া সেদিন বন্ধ হবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সূর্য পূর্ব দিক থেকে উঠে আমরা সবাই জানি, কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না, তার মানে হচ্ছে চাঁদা বন্ধ হবে না। তো আমরা দৈনিক যুগান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে চলুন দেখি চাঁদা এবং চাঁদাবাজি নিয়ে আমরা কিছুটা বুঝতে পারবো যে সেখানে কি ধরনের চাঁদাবাজি চলছে। যুগান্তর পত্রিকার শিরোনামটি হচ্ছে যে দেশ জুড়ে পরিবহন সেক্টরে প্রভাবশালী সিন্ডিকেট, চাঁদার নামে চাঁদাবাজি। খবরটি বিস্তারিত বলছে যে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও টেম্পু লেগুনা থেকে দৈনিক প্রায় 100 কোটি টাকা চাঁদা আদায় করা হচ্ছে, যার বেশিরভাগ চাঁদাবাজি। সোজা কথা, ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে চাঁদা আদায়। সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতাকর্মী এসব চাঁদা আদায়ে যুক্ত। রাজধানী সহ সারা দেশে প্রায় 3000 স্পট থেকে প্রতিদিন এভাবে চাঁদা আদায় করা হয়। সারা দেশ থেকে যুগান্তরের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। এই প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম শনিবার যুগান্তরকে বলেন, চাঁদাবাজি নেই, আমি এই কথা কিন্তু বলিনি। আমি বলেছি একটা হলো চাঁদা আর একটা হলো চাঁদাবাজি। চাঁদা হলো স্বেচ্ছায় এবং চাঁদাবাজি হলো জোরপূর্বক। আমি তো চাঁদাবাজিকে সমর্থন করিনি বা করছিও না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ, এই বিষয়ে ব্যবস্থা নেবে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার মন্ত্রণালয়ের অধীনে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তিনি জানান, প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমবায় মন্ত্রণালয় এবং আমার মন্ত্রণালয়ে মিলে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা যেতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কোথাও চাঁদা নেওয়া হচ্ছে টার্মিনাল ব্যবস্থাপনার নামে, কোথাও পার্কিংয়ের নামে, কোথাও আবার পৌর টোলের সঙ্গে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এছাড়া সড়কে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্য এবং থানা পুলিশের এক শ্রেণীর অসাধু সদস্য এসব চক্রের সঙ্গে যুক্ত। নিরুপায় হয়ে পরিবহন চালক ও মালিকরা বছরের পর বছর ধরে এসব চাঁদা পরিশোধ করে যাচ্ছেন। তারা জানান, পরিবহনে চাঁদাবাজির ফলে পরিবহন ভাড়াও বাড়ে, সবজিসহ বিভিন্ন পণ্য সামগ্রীর দাম হয়ে যায় আকাশছোঁয়া। দিন শেষে সব গিয়ে পড়ে জনগণের ঘাড়ে। সমঝোতা সিস্টেমের নামে চাঁদাবাজির খেসারত দিতে হয় আমজনতাকে। এর ফলে সমাজের মধ্যবিত্ত যাপিত জীবন আরও দুঃসহ হয়ে ওঠে। সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রভাবশালী সিন্ডিকেটের এই চাঁদাবাজি আর বন্ধ হয় না। অর্থাৎ এর যে চাঁদা বলেন আর চাঁদাবাজি যেটাই, এর পুরো টাকাটাই সাধারণ মানুষের পকেট থেকে নেওয়া হয়। মন্ত্রী যেটির কথা বলছেন যে নির্ধারণ করে দেওয়া বা সমঝোতার ভিত্তিতে যে চাঁদার কথা বলছেন, এই চাঁদার টাকাটা কি মন্ত্রী নিজে দেয়? কখনো না। এটি কিংবা গাড়িগুলো কি নিজেদের আয় থেকে দেয়, ইনকাম থেকে? না, বরং তাদের যে খরচ বা তাদের যে নির্ধারিত ভাড়া, এর সাথে এই অতিরিক্ত চাঁদার টাকা তারা যুক্ত করে
তারপর পরিবহনের যে ভাড়া সেটি তার যে গ্রাহক তার উপর তারা চাপায়। অর্থাৎ এই টাকা মূলত আপনার আমাদের সকলের পকেট থেকে নেওয়া হচ্ছে, কিংবা যে বাজারে যে সমস্ত পণ্যগুলো আমরা ক্রয় করে থাকি ওই পণ্যগুলোর যে পরিবহন ব্যয়, ওই ব্যয়ের সাথে এই চাঁদার টাকাটা যুক্ত করে তারপর নেওয়া হচ্ছে। তার মানেও এটি আমাদের পকেট থেকেই নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, শ্রমিক ও মালিক সংগঠনের সদস্যদের কল্যাণের নামে এভাবে চাঁদা আদায় করা হলেও বাস্তবে যা হচ্ছে তা স্রেফ চাঁদাবাজি। এসব চাঁদার 90% চালক কন্ট্রাক্টরদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক নেওয়া হয়। চাহিদা মাফিক চাঁদার টাকা না দিলে গাড়ি ভাঙচুর করা ছাড়াও মারধরও করা হয়। এছাড়া মাঠ পর্যায় থেকে বিপুল পরিমাণ চাঁদার টাকা কত হাত ঘুরে কোথায় যায় এবং কারা এর ভাগ পায় সে বিষয়ে কেউ মুখ খুলতে চান না। নাম প্রকাশ অনিচ্ছুক এই সেক্টরের সাধারণ মালিক শ্রমিকদের অনেকে যুগান্তরকে জানিয়েছেন, মূলত এসব চাঁদার টাকার উপর ভর করে স্বাধীনতার পর এক শ্রেণীর মালিক শ্রমিক নেতারা জিরো থেকে হিরো বনে গেছেন। কেউ কেউ এমপি মন্ত্রীও হতে পেরেছেন। সরকার বদল হলেও বিভিন্ন রাজনৈতিক দলের এসব প্রভাবশালী নেতা নিজেদের মধ্যে এক ধরনের আপোষ করে চলেন। সারা দেশে এই সেক্টরের লাখ লাখ সাধারণ শ্রমিকদের পুঁজি করে রাজনীতির হাত শক্তিশালী করা সহ রাজনীতিকে জিম্মি করা হয়। বিপরীতে সাধারণ পরিবহন শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা দেওয়া হয় না। এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারা যে শ্রমিকদের কথা বলে চাঁদা নেয়, তাদের বিভিন্ন সমস্যার কথা, অথচ বলছে যে তাদের যে ন্যায্য বেতন আর ভাতা এটি পর্যন্ত ঠিকমতো দেয় না। তাদের রাত দিনের ঘামজরা ও মানসিক পরিশ্রমকে পুঁজি করে বেশিরভাগ নেতা রাজকীয় জীবনযাপন করে। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে এসব প্রভাবশালীরা কঠোর আইন করতেও বাধা দেন। প্রতিটি রাজনৈতিক সরকার নানা কারণে এই চক্রের কাছে জিম্মি হয়ে পড়ে। এই কারণে এসব চাঁদাবাজির বিষয়ে কার্যকর ব্যবস্থা কখনো নেওয়া হয় না। বিপরীতে সমঝোতার নামে চাঁদা নেওয়া হয় বলে এক ধরনের বৈধতা দিয়ে দেওয়া হয়, যেটি আমাদের নতুন মন্ত্রী দিয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মত বিনিময় সভা শেষে পরিবহন খাতের চাঁদাবাজি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো চাঁদা। আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চান না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এই কাজটি করেন। এদিকে মন্ত্রীর এই বক্তব্যের পর থেকে দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। যাত্রী কল্যাণ সমিতির সংশ্লিষ্টরা জানান, দেশে সিটি বাসের সংখ্যা প্রায় ৮,০০০। এসব বাস থেকে দৈনিক গড়ে ৮০০ টাকা করে চাঁদা তোলা হয়। এই হিসেবে সিটি বাস থেকে দৈনিক মোট চাঁদা আদায় হয় প্রায় ৬৪ লাখ টাকা। আর দূরপাল্লার বাস চলাচল করে ৬০,০০০-এর বেশি। এসব বাস থেকে গড়ে প্রতিদিন ৫০০ করে চাঁদা নেওয়া হয়। অর্থাৎ এই খাত থেকে দৈনিক মোট চাঁদা আদায় করা হয় প্রায় ৩ কোটি টাকা। এছাড়া রাজধানীর ঢাকায় সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে ১৮,০০০। এসব থেকে দৈনিক গড়ে চাঁদা তোলা হয় ১৫০ টাকা। এই হিসেবে ঢাকার সিএনজি অটোরিকশা থেকে দৈনিক মোট চাঁদা তোলা হয় ২৭ লাখ টাকা। চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে ১৫,০০০। সেসব রিকশা থেকে দৈনিক গড়ে চাঁদা আদায় করা হয় ৮০ টাকা করে। এই হিসাবে সেখান থেকে দৈনিক চাঁদা আদায় হয় ১২ লাখ টাকা। একইভাবে চাঁদা আদায় করা হয় রাজধানীর ঢাকায় চলাচল করা প্রায় ১০ লাখ ব্যাটারি চালিত রিকশা থেকে। দৈনিক গড়ে ১৫০ টাকা করে চাঁদা আদায় করা হয়। অর্থাৎ এই খাত থেকে দৈনিক ১৫ কোটি টাকা চাঁদা আদায় করা হয়। পাশাপাশি রাজধানীর বাইরে দেশ জুড়ে চলাচল করে আরও প্রায় ৫০ লাখ ব্যাটারি চালিত রিকশা। এসব অটোরিকশা থেকে গড়ে ৮০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এই হিসেবে দৈনিক ৪০ কোটি টাকার চাঁদা আদায় করা হয়। তবে সবচেয়ে বেশি চাঁদা আদায় করা হয় ট্রাক থেকে। সারা দেশে দৈনিক চলাচলকারী ট্রাকের সংখ্যা প্রায় ৪ লাখ। দৈনিক গড়ে ১,০০০ টাকা করে প্রায় ৪০ কোটি টাকা আদায় করা হয়। এছাড়া টেম্পু, লেগুনা সহ এই শ্রেণীর যানবাহন রয়েছে ৮,০০০-এর বেশি। এসব পরিবহন থেকে দৈনিক গড়ে ৮০০ টাকা করে চাঁদা আদায় করা হয়, যা থেকে আসে প্রায় ৬৪ লাখ টাকা। অর্থাৎ সব খাত মিলিয়ে পরিবহন সেক্টর থেকে আদায় করা হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী যুগান্তরকে জানান, চাঁদা ও চাঁদাবাজি দুটোই রয়েছে সড়কে। যেহেতু সড়ক নিরাপত্তা নিয়ে তিনি কাজ করেন, এজন্য এই বিষয়ে তার সংগঠন এবং ব্যক্তিগতভাবে তার নিজের যথেষ্ট স্বচ্ছ ধারণা রয়েছে। তিনি জানান, সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন নামে বেনামে চাঁদা আদায় করছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও এসব চাঁদাবাজির সঙ্গে জড়িত। এছাড়া রাজনৈতিক দলের নেতাকর্মীরাও চাঁদা আদায় করে থাকেন। তিনি আরও জানান, সব পরিবহনে চাঁদাবাজি হয় এমনটা বলা যাবে না, কোনোটিতে হচ্ছে কোনোটিতে হচ্ছে না। সব মিলিয়ে গড় হিসাব করে যাত্রী কল্যাণ সমিতি বিভিন্ন সময় চিত্র প্রকাশ করেছে। এসব বিষয় নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন, বেশিরভাগ পরিবহনকে চাঁদাবাজির শিকার হতে হয়। এক জায়গায় নয়, নানা খাতে তাদের চাঁদা দিতে হয়। সব কথা সাহস করে বলতে পারেন না তারা। তিনি আরও বলেন, ডিজিটাল ভাড়া পরিশোধ সিস্টেম ও ডিজিটাল মামলা পদ্ধতি চালু করলে সড়ক পরিবহনের চাঁদাবাজি থাকবে না। বিগত সরকারগুলোকে তিনি এই বিষয়ে বারবার বললেও তারা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেনি। উল্টো তাকে নানাভাবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হয়রানি করেছে। এক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক চৌধুরী জানান, পরিবহন খাত থেকে সমঝোতার নামে চাঁদা নেওয়া হচ্ছে না চাঁদার নামে চাঁদাবাজি চলছে, সেটি সরকার তথা সড়ক মন্ত্রণালয়ের উচিত হবে তদন্ত করে দেখা। যারা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য বের করে আনতে পারবে তাদের দিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে। এরপর কমিটির তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা সহ চাঁদাবাজির প্রমাণ পেলে সেই বিষয়ে কার্যকর ব্যবস্থাও নিতে হবে। এছাড়া তিনি মনে করেন, বর্তমানে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম যেহেতু নতুন দায়িত্ব নিয়েছেন, সেহেতু এই বিষয়ে এখন তার কোনো দায় নেই। তবে তিনি এই বিষয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থ হলে নিকট ভবিষ্যতে তার উপর চাঁদাবাজির দায় এসে বর্তাবে। তো প্রতিবেদনটি আরও দীর্ঘ, আরও অনেক বড়, সেখানে আরও অনেক বিষয় উঠে এসেছে, তথ্যবহুল। যেহেতু সারা দেশ থেকে যুগান্তরের প্রতিনিধিরা তথ্য সংগ্রহ করে পাঠিয়েছে, তো আমাদের ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, এই জন্য আমরা পুরো প্রতিবেদনটি পড়ছি না। তবে যেটি বলতে হয় সেটি হলো, চাঁদাবাজি এগুলো কোনোটি পরিবহন সেক্টর তথা দেশের মানুষের জন্য ভালো নয়। একটা কথা যে চাঁদার কথা যেটি বলছেন, চাঁদাটাও বা কেন নিতে হবে? আপনার শ্রমিকদের কল্যাণের বলা হচ্ছে, তো শ্রমিকরা তো পরিবহন মালিকদের আন্ডারে তারা চাকরি করে, তাদের সুবিধা অসুবিধা কিংবা ভালো মন্দ এটি দেখার দায়িত্ব হচ্ছে পরিবহন মালিকদের। তারা যে শ্রমিককে দিয়ে আয় করে, সেই শ্রমিকের দুর্দিনে তারা তাকে সহযোগিতা করবে, এটাই তো। অন্যান্য সেক্টরের কথা আমরা যদি বলি, সব সেক্টরে তো এরকমই হয়ে থাকে, তাহলে এই সেক্টরটা কেন আলাদা হবে? তো যাই হোক, চাঁদা বলুন আর চাঁদাবাজি বলুন, এগুলো বন্ধ করার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার কি পদক্ষেপ নিতে পারে সেটা এখন দেখার বিষয়। যদিও একজন বলছিলেন যে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেদিন এসব চাঁদা কিংবা চাঁদাবাজি বন্ধ হবে। অর্থাৎ তার কথার মধ্য দিয়ে বোঝা গেল যে এই সেক্টরে চাঁদা কিংবা চাঁদাবাজি এটি আসলে বন্ধ করা এত সহজ নয়। আর নতুন যে মন্ত্রী এসেছেন তার কথাই বোঝা গেছে যে তিনি একরকম এটার স্বীকৃতি দিচ্ছেন। তো আর তিনি কি করবেন এটা বোঝাই যায়, তাকে দিয়ে যে এই সেক্টরে ভালো কিছু হবে না বা জনগণ ভালো কিছু এখান থেকে পাবে না, এটি তিনি তার প্রথম যে সাংবাদিকদের সাথে তার যে মত বিনিময়, সেখানে তিনি যেভাবে কথাটা বলেছেন, একরকম তিনি জনগণকে হতাশই করেছেন। এখন দেখা যাক এরপরে তিনি কি করেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।